একেবারে সন্ধ্যে 6:30 অনিকেতের ঘুম ভাঙল। দাদু চলে গেছে চায়ের দোকানে আড্ডা দিতে, ঠাকুমা চলে গেছে হয়তো পাশের বাড়িতে গল্পগুজব করতে, বা হয়তো ঘুমোচ্ছে। একটু সন্ধ্যের দিকেই মা ফিরে এলো। অনিকেতের মা বলল গরুর ডাক্তারের কাছে ওষুধ আনতে গিয়েছিল। গরুর ডাক্তার বসে সোমবার বাজারে। বাজারটা হেঁটে গেলে 30 মিনিট তো সময় লাগবে। অনিকেতের মা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছে। লক্ষ্মীজলার বট গাছে তাকে জোর জবরদস্তি বাঁধা রয়েছে। সামনে উন্মত্ত অনিকেত, তার সেই উলঙ্গ অবস্থা, হাতে শুকনো নারকেলের খোলা থেকে কালো তরল জাতীয় কিছু গটগট করে গিলে নিচ্ছে। তারপর রক্তাম্বরধারী 4টে মূর্তির মাঝে একটি হাড়ি কাঠে সেই উন্মত্ত অনিকেতকে কবজা করে ধরে ঘাটটা শুইয়ে দিল বলাটা ভুল। অনিকেত নিজেই যেন মাথা গলিয়ে দিল সেখানে। আলাদাই আনন্দ জিনিসটার মধ্যে দিয়ে। তারপর সেই রক্তাম্বরধারী একটা বড় পাত্র থেকে ওই কালো তরলটা চারিদিকে শুয়ে থাকা মৃত নরদেহের উপর ছড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে যেমন কড়াতে রান্নার সময় গরম তেলে মশলা ছেড়ে দিলে যেভাবে আওয়াজ করে ওঠে, ওই রকম তড়িৎক্ষণা আওয়াজে চারিদিক ভরে উঠল। কিন্তু কিসের আওয়াজ? কাকের আওয়াজ। কালো কালো বড় দাঁড় কাক ওই জায়গাটার উপর ঘুরছে, চক্কর কাটছে। তারপর আরো অনেক কাকের দল এদিক সেদিক থেকে উড়ে এলো। তারপর যেটা করলো সেটা বিভৎস। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত মৃত নরদেহ সেগুলোর উপর বসে তাদের শরীরের মাংস খুবলে খুবলে খেতে শুরু করলো। সেই সমস্ত লাশগুলো পিঠের দিক করে শুয়েছিল। তাদের শরীরের ক্ষত করতে করতে পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে টেনে হিঁচড়ে একরকম নরকের দৃশ্য। চারিদিকে রক্ত আর ছোট ছোট মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে, আর চারিদিকে শুধু কাকের কা কা বিভৎস কদাকার দৃশ্য। অনিকেতের মা দুটো হাত মাথায় দিয়ে জোরে জোরে ঠেকাতে লাগলো। তারপর শাখা পলাগুলো কপালে ভেঙে চৌচির হয়ে গেল। শাখা পলাগুলোর আঘাতে অনিকেতের মায়ের মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। চারিদিকে শুধু রক্তের খিদে। তারপর হঠাৎ রক্তাম্বরধারী লোকটি, অর্থাৎ হল্লুধর, হাতে তুলে নিল একটা ধারালো খড়গ। সজোরে সেটাকে বসিয়ে দিল হাড়ি কাঠে। এতটা তীক্ষ্ণ ছিল সেই আঘাত, ধড় থেকে মুন্ডু আলাদা হয়ে গেল অনিকেতের। গলার কাটা অংশ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। আর হঠাৎ আঘাত করাতে রক্তের ছিটে ফোঁটা ঠিকরে গিয়ে লাগলো দুটো মূর্তির মুখে। একটা হলো বনবিবির মূর্তি, আর একটা হলো দক্ষিণ রায়ের মূর্তি। অনিকেতের মা সজোরে চিৎকার করে উঠল। এত জোরে চিৎকার করে উঠল মানে এতক্ষণ ধরে স্বপ্নটা অনিকেতের মা নয়, অনিকেত নিজে দেখছিল। ঘুম ভাঙতেই যে ছেলে মেডিকেলে বিশ্বাসী স্বপ্নতে বিশ্বাস করে না, মনে হয় মায়ের জন্য একটা আবেগ কাজ করছে বলেই পাটা দ্রুত চালিয়ে একতলায় দাদুর কাছে চলে এলো। দাদু ঠাকুমাকে ডেকে সবটা বলল এবং বেরিয়ে পড়ল বাড়ি থেকে। তখন রাত 1টা বা 2টো বাজে। টর্চ লাইটটা নিয়ে প্রথমেই গেল লক্ষ্মীজলা। সম্ভবত লক্ষ্মীজলায় ডোবার কাছেই ঘটনাটা ঘটেছে। তখন অন্ধকারে ডুবে আছে গোটা মাঠ। সবে পূর্ণিমা হওয়াতে অর্ধেক চাঁদের আলোয় অর্ধেকভাবে সব কিছু বোধগম্য করা যাচ্ছে। ওই তো ফাঁকা জমি, ওই তো জমির উপর আল, ওই তো ছোট দাদুদের বাড়ির পেছনে ডোবাটা, যেখানে এখানে মা তো নেই। তাহলে কি বাগমারি খালের কাছে ওই পুকুরটা, যেদিন প্রথম এই বাড়িতে এসে পুকুরের ধারে বসে অডিও স্টোরি শুনেছিল আর ঠাকুমার দেওয়া চিটা পাটালি কলাটা খাচ্ছিল, যেদিকে ওই জানাদের বাড়ি আর ওই গুছাইতের টাব গাছও যেদিকে হতে পারে। এই ভেবে অনিকেতের দাদু, ঠাকুমা ও অনিকেত 3 জনে রওনা দিল সেই মাঝরাতে বাগমারি খালের কাছে পুকুরটিতে।
খুব দূর থেকে দেখা যাচ্ছে পুকুরটা। সামনে বটগাছ, হরিমন্দির পেরিয়ে আরেকটু এগিয়ে যেতে বাঁশ গাছের ঝাড়ের কাছে আগুন জ্বলছে। খুব বড় দাউ দাউ করে নয়, কেউ যেন অনেকগুলো কাঠকে জড়ো করে আগুন ধরিয়েছে। কাছে এগিয়ে যেতে যেটা দেখা গেল সেটা দেখে অনেকের যতটা না চমকালো, তার দাদু এবং ঠাকুমা তার থেকে বেশি চমকালো। কারণ এতদিন ধরে সবার ধারণা ছিল বাহ্যিক কোনো শক্তি অনিকেতকে গ্রাস করেছে, কিন্তু চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে অনিকেতের মা বিভিন্ন সামগ্রী, নৈবেদ্য, উপকরণ নিয়ে বাঁশের ঝোপের মধ্যে হোমের আগুনের সামনে বসে। হোমের আগুনকে ঘিরে অদ্ভুত একটা জিনিস, খুলি, গরুর খুলি, আর সামনে ঝুমকলতা রক্তজবা ফুলে ঢাকা রয়েছে একটা মূর্তি। আসলে সামনে মোটা দুটো মূর্তি রয়েছে, একটা 5 ফুটের মূর্তি, তারই সেম কপি ছোট একটি হাতের তালুতে সেঁটে যায় এমন একটি মূর্তি। এই মূর্তিটি অনিকেতের চেনা, এ তো মঞ্জিনী দেবীর মূর্তি। বিকেলবেলা অনিকেত এই ছোট মূর্তিটা পাচ্ছিল না। সেদিন যে মনে হয়েছিল মূর্তিটাকে বেশি পরিষ্কার, তার মানে তার মাই কি মূর্তিটাকে পরিষ্কার করেছিল? তার মানে শুধু অনিকেত নয়, এই মূর্তিটাতে অনিকেতের মায়ের হাতেরও স্পর্শ রয়েছে। এতদিন হলো অনিকেত ভেবেছিল মূর্তিটা মনসা ঠাকুরের গর্তের আড়ালে ওই খোপের মধ্যে সে রেখেছিল, কিন্তু কিন্তু ভেতরে ভেতরে তার মাও সেই মূর্তিটাকে প্রতিদিন ব্যবহার করেছে। তার মার এসব করার কারণ কি? কিন্তু এই সেই মূর্তির এত বড় আকার, প্রায় 5 ফুট উচ্চতা, এটা কে বানালো? দেখে তো মনে হচ্ছে মাটিতেই তৈরি। মোটামুটি মূর্তি বানাতে পারে, মানে খুব ভালো একটা শিল্পীর হাতে তৈরি নয়। মোটামুটি কেউ মাটির মূর্তি বা পুতুল বানাতে পারে, এরকম কারোর হাতের জিনিস এটা। আস্তে আস্তে বাঁশ গাছের পাতাতে পা দিয়ে অনিকেতের মায়ের পিছন দিয়ে পুকুরের পার ঘেঁষে অনিকেতের দাদু ও ঠাকুমা এগিয়ে চলল। যখন কাছে এসে দেখে এ তারা কাকে দেখছে, অনিকেত তার মাকে চিনতে পারছে না অনিকেতের দাদু ও ঠাকুমা তাদের বৌমাকে। এ পূর্ণিমা নয়, ঘোর অমাবস্যায় ভরে গেছে তার সারা শরীর। পুরো লাল টকটকে একটা শাড়ি পরে রয়েছে, পরনে ব্লাউজ নেই, শুধু শাড়ি। মাথা দেখে বোঝা যাচ্ছে সশরীরে একটু আগে স্নান করে এসেছে। ভেজা মাথার চুল মুখের সামনে দুপাশে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে। কিছু কিছু শুকনো চুল আগুনের আঁচে বাতাসের বেগে এদিক ওদিক উড়ছে। তার সামনে মাটির পাত্রে রাখা আছে কলার থোর, শুকনো নারকেলের খোলাতে রাখা কালো তরল। চারিদিকে ভরে ভরে ঝুমকলতার রক্ত জবা। তার সঙ্গে রয়েছে একটা থালাতে এক গাদা লকলকে মরে পচে যাওয়া সাপ। এই সমস্ত বীভৎস দৃশ্য দেখে অনিকেতের দাদু হতবাক। পাশ থেকে বৌমাকে ডেকে উঠল। বৌমা, বৌমা, কি হয়েছে? কি করছো? অনিকেতের মা যেভাবে মাথাটা ঘোরাতেই একটা হাড় ভাঙার মতো শব্দ হলো। মুখটা ঘোরাতেই পুরো ঘেমে যাওয়া মুখ, সেই মুখের ওপর ঘেঁটে রয়েছে চুল, ঘেঁটে গেছে সিঁদুর, হাতের শাখা পলা ভাঙা। কতটা অশুভ দৃশ্য। গলাতে পড়া রয়েছে বনফুলের মালা, চারিদিকে শুধু ছাই আর ছাই। তার উপর বসে রয়েছে অনিকেতের মা সশরীরে। অনিকেতের মায়ের চোখটা দেখে ওদের সকলের শিরদাঁড়া বেয়ে হিম স্রোত বয়ে গেল। কোন ভৈরবীর রূপ দেখছে তারা? সরি যাও বাবা, সরি যাও। যা করছি হামনকের ভালোর জন্য করছি। অনিকেতের ভালো, আমার ভালো, সবার ভালো। এরা এরা আমার সন্তান, এরা আমার বাচ্চা বাবা, আমার বাচ্চা। চারজন বাচ্চা, 2 ছেলে আর 2 মেয়ে।
কোথায় দুই ছেলে, কোথায় দুই মেয়ে? এ তো শুধু একটাই মূর্তি। তার মানে মনে হচ্ছে কল্পনা করে নিয়েছে ভূচক্র চতুর্সঙ্গম। সামনে শুধু মঞ্জিনী দেবী, দক্ষিণ রায়, বনবিবি, পীর, এরা তো নেই। সাধনা করছে না মস্তিষ্কের 12টা বেজে গেছে? হঠাৎ সামনে থেকে নৈবেদ্যর একটা থলি তুলে নিল। দেখে চেনা লাগলো, মুরগির পিত্তথলি। তার পিত্তটা বার করে মূর্তির বেদিতে ঘষে নিজের মুখে মেখে নিল অনিকেতের মা। সে এক বীভৎস ঘৃণ্য দৃশ্য। তারপর সামনে ছটফট করতে থাকা মোরগটার ঘাটটাকে সম্পূর্ণ মোটকে মোরগটার ছটফটানি বন্ধ করে দিল। মোরগটার দুটো ঠোঁটের ফাঁক দিয়ে গজগজিয়ে রক্তের ফেনা বেরিয়ে এলো। ভয়ঙ্করভাবে দুই হাত দিয়ে নরসিংহ যেমন হিরণ্যকশিপুর পেট ছিঁড়ে দিয়েছিল, মোরগটার পেটটাও অনিকেতের মা দুই হাত দিয়ে ছিঁড়ে দিল। চেরার পর মোরগের পিত্তথলি বার করে আবার সেটা নিজের মুখে মেখে নিল। ওর যেটা হতে চলেছে সেটা প্রায় সবারই জানা। সামনের থলেতে পচে গন্ধ বেরোনো লকলকের সাপ। অনিকেতের মা ওই নৈবেদ্যটা অপদেবীর কাছে পুজো দিয়ে নিজে চেটে চিবিয়ে খাবে। অনিকেতের দাদু ও ঠাকুমা আর থেমে থাকতে পারল না। তিনজনে মিলে সজোরে অনিকেতের মাকে আটকে ধরার চেষ্টা করলো। সবে অনিকেতের মা হাতে তুলে নিচ্ছিল থালাটা, মরে পচে যাওয়া লকলকের সাপগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ল। অনিকেতের মা পাগল উন্মাদের মতো ব্যবহার করছে। তাকে দুই পুরুষ ও এক মহিলা মিলেও আটকে রাখতে পারছে না। এতটা ভয়ঙ্কর শক্তির সঞ্চার কিভাবে হলো? দুই পুরুষ আর এক নারী মিলে একজন নারীকে আটকাতে পারছে না। কয়েক মুহূর্ত বেশ রেশারেশির পর অনিকেতের মায়ের সজোর ধাক্কায় পুকুরের পাড়ে স্লিপ করে অনিকেত পড়ল পাক ভর্তি পুকুরে। বাগমারি খালের পাশের পুকুরটা এখন জল তুলে নেওয়া হয়েছে। চারিদিকে শুধু পাক আর পাক। ছেলেকে পুকুরে পড়ে যেতে দেখে এইবার যেন একটু সম্বিত ফিরে এলো অনিকেতের মায়ের। কিন্তু সম্বিত সম্পূর্ণ ফিরে আসেনি। আবার অনিকেতের মা হাউমাউ করে কেঁদে উঠল, কোনো এক অচেনা ভয়ের কারণে। কিন্তু সেটা কিসের ভয়? এটা কি সেই অভিশাপের শাস্তি ঘটতে চলেছে? সেদিন যে সম্পর্কে বলতে গিয়ে অনিকেতের দাদু মাঝপথে থামিয়ে দিয়েছিল, যে জিনিসটা সম্পর্কে অনিকেতের দাদু কিছুই বলেনি, অনিকেতের মা সে কি সেটার ভয় পাচ্ছে? কিন্তু অনিকেত কোনো ভয় পাচ্ছে না, বরং অস্বস্তি বোধ করছে। এত রাতে ঠান্ডা গদগদে পাঁকের মধ্যে পড়লে তো আর কোনো দস্যু রত্নাকরের মতো সাহস প্রকাশ করবে না। অস্বস্তি হচ্ছিল বেশি। অনিকেত ভাবল পুকুরের পাড় ধরে উঠে আসবে। অনিকেত উঠে আসার জন্য পাটা চেপে পুকুরের পাড় ধরার চেষ্টা করতে এক অদ্ভুত ঘটনা ঘটল। কেউ যেন অনিকেতের পা টেনে ধরে রেখেছে সেই পাকের মধ্যে। এমন একটা অনুভূতি অনিকেতের মনে হলো। কিন্তু এবারে যেটা হলো সেটা সাংঘাতিক। যেমন বালির চরে কেউ একবার পড়লে ধীরে ধীরে ঢুকে যায়, ঠিক এই পুকুরের পাকের মাটিটাও যেন বালুচরের মতো আচরণ করতে লাগলো। অদ্ভুতভাবে জলে যেমন মানুষ ডুবে যায়, অনিকেত পাকের মধ্যে সেইভাবে ডুবে যেতে লাগলো। জলে মানুষ ডুবে গেলে সাঁতরে বের হতে পারে, কিন্তু পাকের মধ্যে থেকে কিভাবে সাঁতার কাটবে? তারপর অনিকেতের প্রায় যখন কাঁধ পর্যন্ত ডুবে গেছে, অনেক কষ্ট করে গায়ের জোরে সেই স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার চেষ্টা করল। এর ফলাফল হলো আরও বিপরীত। কোনো এক অদৃশ্য শক্তি বলে অনিকেতকে পুকুরের কেন্দ্রের দিকে টানতে শুরু করলো। যে অনিকেত একটু আগে পুকুরের পাড়ের কাছে ছিল, এখন সে পুকুরের কেন্দ্রে এসে ঠেকেছে। কে তাকে টেনে নিয়ে এলো একদম পাড় থেকে পুকুরের মধ্যিখানে। পুকুরের পাড়ের কাছে পাকের গভীরতা তাও কম, কিন্তু পুকুরের মধ্যিখানে পাকের গভীরতা সবচেয়ে বেশি। একদম দূরে ঠিক উল্টো দিকে একটা শুকনো মরা কাঠ পুকুরের পাড় ঘেঁষে শুয়ে আছে। যদি কোনো মতে সেই কাঠ পর্যন্ত পৌঁছানো যায়, শক্ত করে কাঠটাকে ধরে
পুকুরের পাড় ঘেঁষে উপরে ওঠা সম্ভব, কিন্তু পুরোটাই তো কল্পনা। কারণ এখন সে পুকুরের মধ্যিখানে। এবার আবার সেই খিঁচুনি টানটা ভেতরের দিকে অনুভব করলো। কেউ তার গোটা পা গোটা শরীর টেনে হিঁচড়ে পুকুরের একদম গভীরে তলিয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু কে সে? তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে কে? এই আবার কোন অদ্ভুত ধরনের বাহ্যিক শক্তি? মেডিকেলের স্টুডেন্ট অনিকেত কোনো মতে এটাই বুঝে উঠতে পারল না স্থলের থেকে কি জলের মানে পুকুরের মাধ্যাকর্ষণ শক্তি বেশি। বিজ্ঞানীরা তো কখনো এমন সূত্র বলে যায়নি। অনিকেত ভাবছে সে কি করছে। আসলে অনিকেতের ভাবনাটা একটু ভুল। কে নয়, কারা করছে, মানে কোনো একজন এর পিছনে দায়ী নয়। অনিকেতের সঙ্গে এখন যে প্যারানর্মাল অর্থাৎ অতিপ্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে বা আরও যা কিছু ঘটতে চলেছে সেগুলোর জন্য দায়ী অনেকে। কিন্তু অনেকে বলতে কারা? হঠাৎ পুকুরের পূর্ব কোণটাতে একটা খিলখিলিয়ে ওঠা হাসি শুনতে পাওয়া গেল। 7 কিংবা 8 হবে এমন কচি বয়সের একটা বাচ্চা মেয়ের হাসি। কিছুক্ষণ হাসিটা চারিদিকে অনুরণিত হলো, তারপর মিলিয়ে গেল বাতাসে। অনিকেতের মা এবারে চিৎকার করে উঠল। মাঝরাতে এই চিৎকার খুব দূরে থাকা মোটামুটি কাছের বাড়িগুলো নিশ্চয়ই পৌঁছে গেছে। হয়তো একটু পরেই গ্রামের লোকেরা ছুটে আসবে। অনিকেত নিজেকে পাক থেকে টেনে আনার নাছোড়বান্দার চেষ্টা করতে লাগলো। এবারে পুকুরের 4টে কোণ থেকে 4টে বাচ্চা মেয়ের আওয়াজ পাওয়া গেল। পুকুরের প্রায় শুকিয়ে যাওয়া পাকগুলো যেখানে গোল গর্ত করেছে সেই গর্তে অল্প জল জমেছিল। ওইখান থেকে কিলবিলিয়ে উঠছে কিছু জিনিস। বাঁশঝাড়ের ওইদিকে আগুনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে, শুধু এইদিকে নয়, সারা পুকুর জুড়ে কিলবিলিয়ে উঠেছে কতগুলো হাতের আঙুল। আঙুলগুলো কিলবিল করতে করতে সম্পূর্ণ গোটা একটা হাত বেরিয়ে এলো। ছোট ছোট হাত, দেখলে মনে হবে 7-8 বছরের কোনো বাচ্চার হাত। তারপর ধীরে ধীরে সারা পুকুরে হাত, তারপর মাথা, তারপর কোমর পর্যন্ত বেরিয়ে এলো। পাঁক মেখে একাকার বাচ্চা বাচ্চা মেয়েদের শরীর। শুধু পাঁক নয়, সম্ভবত টুকরো জলের ফাঁদও লেগে রয়েছে তাদের গায়ে, আর রক্ত। প্রত্যেকটা মেয়ের শরীর ধীরে ধীরে পুকুরের মাঝখানে অনিকেতের কাছে এগিয়ে আসছে। বিজ্ঞান পিপাসু অনিকেত আসন্ন বিভীষিকার আঁচ করতে পেরে যতটা পারল জোরে চেঁচিয়ে উঠল। তখনই অনিকেতের ঠিক পিঠের পেছন থেকে একটা পাক মাখা কচি বাচ্চার শরীর বেরিয়ে এসে অনিকেতের মুখটা চেপে ধরল। অনিকেত তাকে 2 হাতে ধরে সেটাকে ছিটকে দেওয়ার চেষ্টা করলো। তারপর কিচকিচ করে মৌমাছির মতো অসংখ্য ছোট ছোট বাচ্চা অনিকেতের দিকে তেড়ে এলো। অনিকেতের চিৎকার, অনিকেতের মায়ের চিৎকার শুনে দূরের পাড়ার লোক হাতে টর্চ লাইট নিয়ে ছুটে বাগমারি খালের জল তুলে দেওয়া এই পুকুরটির দিকে। অনিকেত চিৎকার করছে। চিৎকারটা পুরোপুরি মুখ থেকে বেরিয়ে আসার আগেই আবার সেটা মিলিয়ে যাচ্ছে। কারণ সব 7-8 বছরের কচি বাচ্চা মেয়ে হাসতে হাসতে খিলখিলিয়ে অনিকেতকে জাপটে ধরে পুকুরের পাকে ডুবিয়ে দিচ্ছে। পাকের মধ্যে গভীরে গিয়ে অনিকেতের শ্বাস আটকে যাচ্ছে। অনিকেত ভালো করে শ্বাস নিতে পারছে না। বেশি নয়, মিনিট 2 কেমন হতে থাকলে অনিকেতের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। মৃত্যুর পূর্বে অনিকেত এটাই বুঝে ওঠার চেষ্টা করছে, হয়তো পড়া ও অপরা জগতের মাঝখানের আসল সত্যটা কি। গল্প পড়ে যতটুকু অনিকেত বুঝেছে, এমনভাবে শাস্তি তারাই পায় যারা কোনো পাপ করেছে। অনিকেত কি কোনো পাপের ভাগীদার, নাকি পূর্বজন্ম বলে যে লোককথাটা ছড়িয়ে ছিটিয়ে বেড়ায় মানুষের মুখে, সত্যিই সেই পূর্বজন্মে অনিকেতের কোনো দুষ্কর্ম ছিল? অনিকেত নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। ভাবছে যদি সত্যিই পূর্বজন্মে কোনো পাপ করে থাকে, এ জন্মে মেডিকেল স্টুডেন্ট হয়ে ডাক্তার হয়ে সেই পাপ লাঘব করার কিছুটা চেষ্টা সে করবে। যদি বেঁচে যায়। গ্রামের লোকেরা পুকুরের পাড়ে এসে টর্চের লাইট জেলে ঢিল ছুটছে পুকুরের পাড় থেকে।
ওইসব ছোট ছোট 7-8 বছরের বাচ্চা মেয়েদের দিকে, যাতে ওরা আবার পুকুরের তলে গুটিয়ে পুকুরটি আগের মতো শান্ত হয়ে যায়। কিন্তু তারা এবার মুখের গোঙানির আওয়াজ করছে, যেন তারা নেকড়ে হয়ে উঠেছে। সত্যিই এবার অনিকেতের শরীরের মাংসের উপর খাবল বসাবে। প্রায় যখন অনিকেত মৃত্যুর মুখোমুখি, তখন হঠাৎ একজন পুরুষের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। থামো! ওং কটাক্ষৈরোরি কুল ভয়োদায়ং মৌলিবন্ধেন্দুরেখম শঙ্খং চক্রং কিভং ত্রিশিখমপি করৈরোদ হন্তিম ত্রিনেত্রম সিংহস্কন্ধাধিরূঢ়ং ত্রিভুবনমখিলং তেজস্বা পুরয়ন্তিম জয় দুর্গাং জয়াক্ষং ত্রিদশ পরিবৃত্তং সেবিতং সিদ্ধিকাময়ী। ওং কলভ্রবং কটাক্ষৈরোরি কুল ভয়োদায়ং মৌলিবন্ধেন্দুরেখম শঙ্খং চক্রং কৃপং ত্রিশিখমপি কররুদহন্তিং ত্রিনেত্রম সিংহস্কন্ধাধিরূঢ়ং ত্রিভুবনমখিলং তেজস পুরয়ন্তিম ধ্যায় দুর্গাং জয়াক্ষং ত্রিদশ পরিবৃত্তং সেবিতং সিদ্ধিকাময়ী। ওম জয় দুর্গা। ঈশান কোণে দাঁড়িয়ে এক আলোর কাছে 4 চাকার গাড়ির লাইটের সামনে দাঁড়িয়ে ধুতি গায়ে রুদ্রাক্ষের মালা দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধ পুরুষ। তার হাতে কোনো একটা জিনিস ছিল। সেই দূর থেকে তিনি ছুটে এসে পুকুরের পাড়ের কাছে নেমে পাকের কাছে এগিয়ে ছুঁড়ে দিল সেটা অনিকেতের কাছে। জিনিসটা কি তখনও বোঝা যায়নি। যেই মুহূর্তে ছুঁড়ে দিল, ঠিক সাথে সাথেই একটা বিচ্ছিরি ধরনের আওয়াজ করে ক্ষুধার্ত নেকড়েকে চাবুক দিয়ে সপাটে মারলে যেমন আওয়াজ করে, তখন অনিকেতের চারপাশে থাকা 7-8 বছরের পিশাচিনিগুলো তেমন আওয়াজ করতে করতে সম্পূর্ণ পাকের মধ্যে সেদিয়ে গেল। অনিকেতের প্রায় মরমর অবস্থা। প্রায় বৃদ্ধ সেই বয়স্ক লোক ধীরে ধীরে পাক কেটে এগিয়ে গেল অনিকেতের কাছে। ডুবন্ত সেই 7-8 বছরের বাচ্চা মেয়েদের উদ্দেশ্যে ছুড়ে দিল বাক্যবাণী। দেখো মায়েরা, তোমরা দশভুজার অন্য এক রূপ। যে পাপ, যে অন্যায় তোমাদের সাথে হয়েছে, তার শাস্তি কেন অন্য একজনকে দিচ্ছ? যারা করেছে তারা তো যন্ত্রণায় কষ্টে না খেতে পেয়ে মহামারীতে মারা গেছে। সর্বোপরি পূর্ব চিন্তামণিপুর গ্রামের পূর্ব বাসিন্দারা, তারা কি আর টিকতে পারলো? ছেড়ে দাও, ছেড়ে দাও মায়েরা। ভালোবাসা, স্নেহ, প্রেমের উপরে আর কিছুই হয় না। তোমরা যাকে অত্যাচার করছো, সেও ভবিষ্যতের ডাক্তার। সে তো বড় হয়ে সমাজকে শিক্ষা দেবে। প্রকৃতির দুর্ঘটনার পেছনে কুসংস্কার নয়, সংস্কারযুক্ত চোখ দিয়ে দেখা উচিত। তার সমাধান করা উচিত। এদেরকে যদি গলা টিপে মেরে দেওয়া হয়, বাকি 1000টা নরপিশাচ মুক্ত হয়ে এই প্রকৃতির বাতাসে ঘুরে বেড়াবে। চারিদিক শান্ত হয়ে গেল, যেন কিছুই হয়নি এমনটা মনে হচ্ছে। গ্রামবাসীদের মুখ চোখ ভিজে গেছে ঘামে। একটা ভয়ঙ্কর রেশ বয়ে গেছে সবার শির দ্বারা বরাবর। 2 হাতে পাজাকোলা করে অনিকেতকে টেনে তুলে আনলো সেই বৃদ্ধ মানুষ। পুকুরের পাড়ে নিয়ে এসে একজন বোতলের জল আনতে বলল। তার নাক মুখ ভালো করে ধুয়ে মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাস দিতে লাগলো। শেষমেশ হাঁপাতে হাঁপাতে অনিকেত উঠে বসল। সবাই তখন অনিকেতকে ঘিরে গোল করে দাঁড়িয়ে। অনিকেতের মুখে তখন সবার টর্চের লাইট। টর্চের হালকা লাইটটা সরাতে সামনে দেখা গেল তার চেনা সেই মুখ, যাকে এর আগে অন্যভাবে চিনেছে। একজন সাধারণ রক্তাম্বরী যোগী পুরুষ, বা শুধু ব্যবসা করতে আসা মাদুলির এমন এক সাধক বা তান্ত্রিক হিসেবে। তার সাধনার সাধ্য এত মলিন আর পবিত্র। এই জগতের বাইরে যাদের বাস, তারাও যে তাকে এত স্নেহ সমীহ করে চলে, তা তার জানা ছিল না। তখন দেখল তার পিঠের কাছে কি একটা ঠেকছে। নিজের হাত দিয়ে সেটা যখন বার করে আনলো, দেখল রুদ্রাক্ষ আর মণিরত্ন খচিত একটা মাদুলি দুজনের হাতে সেটা লেগে, এক অনিকেতের আঙুলের সঙ্গে, আর দ্বিতীয় ব্যক্তি সেই বৃদ্ধ পুরুষ যোগেশচন্দ্র ঠাকুর। মেদিনীপুরের এই সাধক এতদিন শুধু
এমন চরিত্রকে, এমন ব্যক্তিত্বকে গল্পের পাতায় বা অডিও স্টোরির তরঙ্গে শুনেছে। বাস্তব জীবনেও যে এমন পুরুষ মানুষের অস্তিত্ব থাকতে পারে সেটা সে কখনো বুঝতে পারেনি। এসব কিছু বোঝার জন্য, এসব কিছু প্রমাণ করার জন্য কোনো অপ্রাকৃতিক বা প্যারানর্মাল ঘটনার তো প্রয়োজন নেই। তাহলে কিসের প্রয়োজন? প্রয়োজন শুধু এক মুঠো, অর্থাৎ সম্পূর্ণ হৃদয় ভরা একটা বিশ্বাস, একটা ভালোবাসার। সেদিনের অসমাপ্ত রাত্রিটা একটা গল্পের সমাপ্তি টানল। ঠাকুর দাদু, আপনি এলেন কখন? বুঝলেন কিভাবে? পরের দিন সকালে অনিকেতের বাড়িতে একটা গম্ভীর আলোচনা সভা মতো বসল। ভোর ভোর অনিকেতের বাবাও তার বাড়ি চলে এসেছে। ছেলেকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠেছিল। এরপর একটা অভিজ্ঞতা সমৃদ্ধ ভারী কণ্ঠস্বর শোনা গেল। আমি অনিকেতের বাবা অমিতকে বারবার ফোনে খোঁজ করছিলাম। আমি বলেছিলাম ছেলের হাত থেকে ওটা খুলতে না, কিন্তু প্রকৃত সমস্যা কি জানো? পূর্ণিমা, তুমি সবার জন্য চার সকালের খাবারের ব্যবস্থা করো। আমি একটু কিছু কথা বলবো এদের। অনিকেতের মা ইচ্ছে না থাকলেও ভেতরে চলে গেল। হয়তো যোগেশ ঠাকুর এমন কিছু বলতে চাইছে যেটা না শোনায় অনিকেতের মায়ের পক্ষে ভালো। ঘরের মধ্যে অনিকেতের মায়ের কাজের ব্যস্ততার ফাঁকে কথাটা সেরে ফেলল যোগেশ ঠাকুর। প্রকৃতপক্ষে ধারণাটা সবার ভুল। আমি সমস্ত ঘটনার আগাগোড়াটা জানি। আগাগোড়া বলতে, সমস্যা অনিকেতের মধ্যে তৈরি হয়নি। বাহ্যিক শক্তির প্রভাবটা প্রকৃতপক্ষে অনিকেতের মা পূর্ণিমার মধ্যে তৈরি হয়েছিল। সম্পূর্ণ ক্ষতির সম্ভাবনা অনিকেতের মায়েরই হওয়ার কথা ছিল। বাকি 3 দিনের স্বপ্নের যে ঘটনা, সেই অনুসারে প্রথম স্বপ্নের পর অনিকেতের মা যখন খেয়াল করে অনিকেতের পা ভেজা পাকে ভর্তি, ভেবেছিল সত্যিই সে পুকুর পাড়ে বৃষ্টিপাতের মধ্যে কাঁচা মাছকে চিবিয়ে খাচ্ছিল জলের মধ্যে। আসলে না, ছেলেটা সাম্প্রতিক একটু সিগারেট খাওয়া শিখেছে। বেশি খাস না বাবা, নিজের লিমিটের মধ্যে সব কিছু রাখিস, বুঝেছিস? হ্যাঁ, প্রকৃতপক্ষে তেমন কিছুই হয়নি। সিগারেট খেতে গিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিল সেদিন। দ্বিতীয় স্বপ্ন তোমাদের লক্ষ্মীজলার ওই যে দুর্ঘটনা। মাছ ধরতে গিয়ে অনিকেত ও অনিকেতের মা দুজনেরই পায়ে স্পর্শ হয় মঞ্জিনী দেবীর মূর্তিটা। আমার প্রথম সন্দেহ অনিকেতের উপরেই হয়, কারণ অনিকেত সেদিন মাদুলি পরে যায়নি। এদিকে পূর্ণিমাকে যে কবচটা আমি দিয়েছিলাম তার শক্তিও হারিয়ে ফেলেছে। অনিকেত ভেবেছিল মনসা মন্দিরের গর্ভগৃহের পেছনের খোপটাতে লুকিয়ে রেখেছে ওই মূর্তিটা। প্রকৃতপক্ষে সেটাও অনিকেতের মা প্রতিদিন ব্যবহার করছে, পুজো করছে মূর্তিটাকে, এবং নিজের হাতেই তৈরি করছে মঞ্জিনী দেবীর মূর্তি। এইসব নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। ও মোট 3টে স্বপ্ন দেখেনি, তার সাথে আরো অনেকগুলো স্বপ্ন দেখেছে। সেগুলো বলতে পারেনি, তার কারণ তার মধ্যে তার লজ্জা, তার ভয় সব লুকিয়েছিল। এবার আসি তৃতীয় স্বপ্নটাতে। পীরের থানে অনিকেত সাপকে চিবিয়ে খেতে তার মা দেখেছে। স্বপ্ন দেখে তোড়জোড় করে সবাই যখন তোমরা নেপালের বাজারে ছুটে গেলে, তখন দেখেছ অনিকেত ফিরে আসছে। তারপর ওর মা পুকুরের ঘাটে ফেলে দেওয়া ওর জামাটা চোবাতে যাবে, তখন দেখলো সত্যি অনিকেতের জামার মধ্যে সাপের খোলস লেগে। আসলে অনিকেত কিছুই করেনি। নদীর পাড়ে বসে ছেলেটা হাওয়া খাচ্ছিল জামা খুলে। নদীর পাড়ে ওসব খোলস পড়েই থাকে। খোলা জামাতে কখন আটকে গেছে ওর নিজেরই খেয়াল নেই। এবারে অভিশাপের গল্পটা না, আমি বলবো না, এটা অমরবাবু আপনিই বলুন। আপনি আপনার দাদুর কাছে যা শুনেছেন সেটাই বলুন। অমরবাবু অনিকেতের দাদু। বৃদ্ধের বয়স 70 পেরিয়ে গেছে। ভাঙা গলায় কান্নামাখা স্বরে বলল, ঠাকুর মশাই, এখন সভ্যতার যতটা বেগ, প্রাচীন সভ্যতার ততটা আবেগ ছিল না।
কুসংস্কারের কবলে পড়ে মানুষ অনেক কিছু করেছে। একদিকে সতীদাহ প্রথা হয়েছে, পরে সেটা বন্ধ করেছে রাজা রামমোহন। অপরদিকে কুসংস্কারের কবলে পড়ে মানুষ করেছে অনেক বলিদান। বলিদান বা বিসর্জনের ইতিহাসটা ভারতের প্রাচীন ইতিহাস। এখনো এখনো খবরে দেখতে পাই মর্টিফিকেশন বা স্যাক্রিফাইসের কথা। এই প্রাচীন গ্রামে সবাই রাঢ় থেকে এসে বসবাস শুরু করে। লাহাবাবুর অধীনস্থ প্রজারা মেতে ওঠে চৈতন্য ধর্ম মতবাদ নিয়ে। তার বিরোধী ছিল অকাল ভৈরব পল্লুধর দেবনাথ। ও ছলচাতুরি তন্ত্রবিদ্যার মাধ্যমে জাগিয়ে তুলেছিল ভূচক্র চতুর্সঙ্গম। এইখানে যে 4টে দেবদেবী রয়েছে, অর্থাৎ অপদেবতা অপদেবী, সাধারণত তারা যেই কাজকর্ম করে থাকে, এই চক্রের জন্য তারা ঠিক উল্টো কাজটা করবে। এই তন্ত্রের মন্ত্রসিদ্ধির ফলে চৈতন্য বিরোধী এক অভিশাপ গ্রামে ছড়িয়ে পড়ে। মহামারীতে ভুগতে থাকে সবাই। রক্তবমি ও কলেরা বাড়িতে বাড়িতে হতে থাকে। পল্লুধর ধর্মহিংসায় এতটা উন্মত্ত হয়ে উঠেছিল, সে শুধু এটাই চাইছিল যে প্রত্যেকে জগন্নাথ রথযাত্রা বা চৈতন্য ধর্ম মতবাদ বিরোধী হয়ে শুধু ওর নামে জপ করুক। ওর এই উন্মত্ত পাগলামির ফলস্বরূপ গ্রামে মহামারী, চারিদিকে জমিতে ফসলে মরক লাগতে থাকে। চারিদিকের মরকে তখন পোকা খেয়ে নিচ্ছে ধানের শস্য। পঙ্গপালের অত্যাচারে কখনো আগুন লেগে বিঘার পর বিঘা ধান জমি পুড়ে যাচ্ছে। মানুষের খাবার নেই। মানুষ মানুষকে বেচেও নাকি সংসার চালানোর চেষ্টা করছে। ঠিক এই দুর্বলতার সুযোগ নিয়ে পল্লুধর, যাকে বলে ম্যানিপুলেশন বা ব্রেইন ওয়াশ করে, সবার মধ্যে এটাই ঢুকিয়ে দেয়, অর্থাৎ এই কুসংস্কারের বীজ। সে বলে একরকম রিচুয়াল বা প্রথা অবলম্বন করলে আবার সবার গোলা ভর্তি ধান ফিরে আসতে বাধ্য। তার জন্য বলি দিতে হবে। সেই বলি হাড়ি কাঠে হবে না। সেই বলির জন্য জল তুলে নেওয়া পুকুর দরকার। বলি দিতে হবে প্রায় 20 জন 7-8 বছরের কন্যা সন্তানকে। সে সময় গ্রামের চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সবথেকে বড় ভক্ত বা দাস এবং দাসী ছিল শান্তি ও নির্মল। ভগবানের কাছে অনেক মানতের পর শান্তির কোলে জন্ম নেয় একটা মেয়ে। কিন্তু শান্তি কল্পনা করেছিল এমন একটি মেয়ের যে রূপে হবে পুরো সুভদ্রার মতো। কিন্তু যে কন্যা সন্তান জন্মেছিল সে ছিল একটু শ্যামবর্ণ এবং তার চোখটা ছিল টেরা, এবং কিছু ছোটখাটো ভুল তার মুখে লেগেছিল। মানে সৃষ্টিকর্তা তাকে তৈরি করতে গিয়ে যেন তুলির আঁচড়ের ছোটখাটো কিছু ভুল করে ফেলেছে এই ছোট বাচ্চার মুখটাতে। যতটা পরিমাণ স্নেহ নিয়ে বাচ্চাকে বড় করার কথা, তার থেকে একটু কমই ছিল মায়ের প্রেম এই বাচ্চার প্রতি। কিন্তু বাপ নির্মলের কাছে তার মেয়ে নীলকন্যা, তাই খুকির নাম দেয় চৈতালি। প্রথমে কেউ রাজি না হলেও মাসের পর মাস যখন ফসল পুড়তে থাকে, তখন সবাই বাধ্য হয় বাচ্চাদের বলি দিতে। বর্তমানের ভাষায় যাকে বলে ম্যাসিভ ইনফ্যান্টিসাইড। এই লাহাঘেরির কাছে পুকুরটাতে জল তোলা হলো। জেলে পাড়ার 19টা বাচ্চা মেয়েকে তার পরিবার দান করে দিল। কিন্তু আর একটা মেয়ের অভাব ছিল। তখন বাধ্য হয়েই শান্তি তার পেটের সন্তান চৈতালিকে বিসর্জন দিল। এ ছিল নরকের ইতিহাসের গ্রাস। বলিদান দেওয়ার আগে মেয়েদের প্রাণবায়ুটা কেড়ে নেওয়া হয়নি, অর্থাৎ জ্যান্ত অবস্থায় জালের মধ্যে বন্দি করে জল তুলে নেওয়া পাকে অতল গভীরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল 20টা 7-8 বছরের বাচ্চা মেয়েকে। তাদের চিৎকার, তাদের গোঙানি, অবশেষে শ্বাস নিতে না পেরে তারা সবাই মারা গেল। এই বলিদানের পর ওই পুকুরের মাটি তুলে প্রত্যেকটা ধানের জমিতে অল্প বিস্তর সেই মাটির প্রলেপ দেওয়া হলো। তাতে কথা হলো নাকি ভালো ধান চাষ হবে। কিন্তু যখন এত কিছু হচ্ছে, তখন জমিদার লাহাবাবু গ্রামে ছিলেন না। তিনি গেছিলেন শহরে কিছু সরকারি কাজে।
ততদিনে ফিরে এসে দেখেন সব শেষ। তার ছেলেকেও বিসর্জন দেওয়া হয়েছে। তার ছেলের নাম ছিল অভিষেক। তাকে তো উন্মাদ সাজিয়ে হাড়ি কাঠে মুন্ডু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। অবশেষে পল্লুধরকে ওই বাগমারি খালের কাছে পুড়িয়ে মাটিতে গেড়ে দেওয়া হয়। তাতে কি ঈশ্বরের রাগ কখনো কমে? এতগুলো বাচ্চার খুন, সম্পূর্ণ গ্রামের লোকেরাই নাকি মহামারীতে মারা যায়। অনিকেতের দু চোখ গড়িয়ে বুকের শ্রাবণটা বাইরে ঝরে পড়ল। মানুষ কুসংস্কারের বশে এলে কতটা বর্বর হয়ে যেতে পারে। নিজের গর্ভজাত সন্তান, মাত্র 7 বা 8 বছরের ফুটফুটে শিশুকে এভাবে কেউ বলি দিতে পারে? তারা বাঁচার জন্য চিৎকার করছে। কেউ কেউ ভাবছে তাদের মা বাবা এসে তাদের বাঁচাবে। কাকে কিভাবে ভুলিয়ে পল্লুধরের হাতে তুলে দেওয়া হয়েছিল সেটা কে জানে। এবারে অনিকেতের বাবা একটা সহজ প্রশ্ন করে ওঠে। তাইলে ঠাকুর মশাই, ওই আক্রমণগুলা অর্থাৎ যা শুনলাম পুকুরের পাঁকে যে ঘটনাগুলা ঘটল সেটা পূর্ণিমার সাথে হওয়ার কোনো কথা ছিল? আর সব কিছু শুরু হলোই বা কেনে? শুরুটা এইভাবেই হয়েছিল। পুকুরে পচে যাওয়া বাচ্চা বাচ্চা মেয়েদের লাশ, তাদের অবশিষ্টাংশ, সেগুলো সব ওই পুকুর পাড়ে গাছের কাজে গেড়ে দেওয়া হয়েছিল। তোমার ছেলেকে যে কলাটা খেতে দেওয়া হয়েছিল বললে, হয়তো অনেকে বিশ্বাস করবে না। ঘটনার সূত্রপাত ওই কলার মাধ্যমেই হয়। ফিলিপাইন বা আফ্রিকান ধর্ম অনুসারে কলা অশরীরী শক্তি বা অপ্রাকৃতিক শক্তিকে ডেকে আনে। তবে তার জন্য আমাদের শাস্ত্রবিদ্যা অনুযায়ী সঠিক রাশি, নক্ষত্র, অঙ্গুলিচক্র, সে অনেক জটিল মিলন দরকার। তোমার মা অনিকেতকে যেটা দিয়েছিল সেটাই অপ্রাকৃতিক শক্তির নৈবেদ্য বলা যেতে পারে। লাহা জমিদার বাবুর ছেলে অভিষেকের যা নারী নক্ষত্র, তার সঙ্গে অনিকেতের অনেকটা মিল আছে। তুমি কি পুনর্জন্মের কথা বলছো দাদু? আমি জানি বাবা, তুমি ভবিষ্যতের ডাক্তার। তুমি আবার এসব কেন বিশ্বাস করবে? আসলে ব্যাপারটা হলো বিভব শক্তি। তোমরা যেটা পদার্থবিদ্যায় পড়েছিলে না, পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ সেটাই। আমাদের এই চেনা পৃথিবীতেও কিছু বিভব শক্তি রয়েছে, আর এর বাইরে ওই যে অপ্রাকৃতিক পৃথিবী রয়েছে, সেখানেও এক প্রকার বিভব শক্তি রয়েছে। যখন তাদের শক্তির ম্যাচিং হয় বা মিল হয়, তখন শক্তির একটা ট্রান্সফার হয়। আর যখন সেই ট্রান্সফার হয়, আমরা ধরি বা আমরা বলে থাকি তাকে ভূতে ধরেছে। আসলে তেমনটা নয়। সোল বা আত্মা অবিনশ্বর। তোমাদের বিজ্ঞানী আইনস্টাইনের কথা অনুসারে শক্তির মান কনস্ট্যান্ট বা সংরক্ষিত। তুমি ভাববে এসব ঠাকুরদা আবার কি বলছে। তুমি ব্যাপারটাকে একটু ঘেঁটে দেখো। মৃত্যুর পর তাহলে কেন 7 মিনিট ব্রেন বেঁচে থাকে, আর কেনই বা অন্যান্য অঙ্গ কিছুক্ষণ সংরক্ষণ করা যায়? যখন মস্তিষ্কের মূল শক্তি হারিয়েই গেছে, তখন তা সত্ত্বেও অঙ্গ সংরক্ষণ কিভাবে সম্ভব? একটা মানুষের মৃত্যুর পর আরেকটা মানুষের জন্ম, তার কি কোনো সম্পর্ক আছে? তোমার আর অভিষেকের বিভব একই লেভেলে ছিল। এটা ম্যাচ করে। এটা বলা যায় তোমার হাতের নৈবেদ্য জাগিয়ে তুলেছিল অপ্রাকৃতিক শক্তিটা। তারপর তোমাকে শুধু ব্যবহার করে তোমার মাকে গ্রাস করেছিল। তাই তোমার মা যে স্বপ্নগুলো দেখছিল, সেগুলো অতীতের ঘটনার জাস্ট পুনরাবৃত্তি। তোমার মায়ের সাবকনসিয়াসে সেই সমস্ত ঘটনার একটা আলোড়ন হয়ে থাকে। আজ যেন অনেক কিছুই পরিষ্কার হলো, তবুও যেন অনেক কিছুই অপরিষ্কারও থাকলো। ঠাকুরমশাই একটা কথা চেপে গেলেন। বিয়ের পূর্বে পূর্ণিমা একবার অন্তঃসত্ত্বা হয়েছিল, এবং সেটি ছিল 3 মাসের বাচ্চা। লিঙ্গ বিচারে সেটি ছিল মেয়ে। তাকে এক প্রকার তখনকার সময়ে হাকিমকে দিয়ে জরায়ু টান ছিন্ন করে সেই ভ্রূণটাকেও তার বাপের বাড়ির পুকুরের পাড়ে গেঁথে দেওয়া হয়।
আর সেই শান্তির আত্মার বিভবের সঙ্গে পূর্ণিমার বিভব যাকে বলে মিলে যায়। এই জন্য মূলত অনিকেত নয়, পূর্ণিমার উপরেই অভিশাপের শাস্তিটা বর্ণিত হতো, কিন্তু বিপদটা চলে যায় অনিকেতের উপর দিয়ে। যুগে যুগে নারীদেরকে ছোটবেলা ভ্রূণ থেকে শুরু করে বার্ধক্য অবস্থা পর্যন্ত ঘৃণা এবং অবহেলার চোখে দেখা হয়। লিঙ্গ বিচারে যদি ভ্রূণটা মেয়ে দাঁড়ায়, তাকে মেরে দেওয়া হয়। যৌবন দশায় একটা ছেলের দোষে যদি মেয়েটা প্রেগনেন্ট হয়, তার বাচ্চাটাকেও মেরে দেওয়া হয়। বিয়ের পর সংসারী সেই মেয়েটাকে কথা শুনতে হয়। বৃদ্ধ মা হয়ে গেলে তার গুরুত্ব সন্তানের কাছে কমে যায়। এই সমস্ত কথা যখন মনের মধ্যে ভাবছে যোগেশচন্দ্র ঠাকুর, ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খ কিছুই আর কাউকে বলল না, কারণ কিছু জিনিসের অতিরিক্ত গভীরে না যাওয়াটাই ভালো। তখন পূর্ণিমা উপস্থিত হলো সকালবেলার কিছু খাবার ও শরবত নিয়ে। অবশেষে সপ্তাহখানেক বাড়িতে কাটিয়ে অনিকেত ফিরে গেল কলকাতায়। একদিন ডিসেকশনের ক্লাস শেষ করে অনিকেত কলেজের ক্যান্টিনে একটু কফি খেলো। তারপর তার মেসের এক বন্ধু বা দাদা রবীন্দ্র সদনের কাছে এসেছিল। তাকে নিয়ে একটা একাডেমি অফ ফাইন আর্টসে আর্ট গ্যালারিতে ছবি দেখতে গেল। ঢুকে অনেকগুলো ছবি দেখছে, হঠাৎ 3টে ছবির দিকে তাকিয়ে অনিকেতের চোখটা আটকে গেল। একটা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে তৈলচিত্রে ঝড় বৃষ্টির রাত। সেটা বড় কথা নয়, বড় কথা হলো ছবির ওই পুকুরটা, সেম পুকুর। পুকুরের পাড়ে একটা কাঠ, পুকুরের পাড়ে পড়ে জালের মধ্যে একটা ছেলে, সে মাথা নিচু করে মাছ খাচ্ছে, সম্ভবত কাঁচা মাছ। তার শরীরের উপর চারিদিকে জাল ঘেরা। ছেলেটার বয়স শুধু নয়, ছেলেটা তো অনিকেতের মতোই দেখতে। প্রকৃতপক্ষে ঘটনাটা না ঘটলেও তার মায়ের স্বপ্নে তো ঘটনাটা ঘটেছিল। সেই ব্যাখ্যা আর তার পাড়ায় দেখা সেই পুকুরের তৈলচিত্র হুবহু কিভাবে মিলে যাচ্ছে। দ্বিতীয় ছবিতে রক্তাম্বর পরে একজন 6 ফুট উচ্চতার মাংসপেশিযুক্ত পুরুষ হাড়ি কাঠে বলি দিচ্ছে আর একটা প্রায় উলঙ্গ ছেলেকে। যেখানে বলি দিচ্ছে সেখানে 4টে মূর্তি, চারিদিকে চতুষ্পদী প্রাণীর খুলি দিয়ে খাদে গাড়া হয়েছে। যে ছেলেটাকে বলি দেওয়া হচ্ছে তার বয়স অনিকেতের মতোই। মায়ের স্বপ্নে ওই ছেলেটা অনিকেত ছিল। বাস্তবে কয়েক বছর আগে ওর চরিত্রটা অভিষেক, জমিদার লাহাবাবুর ছেলে। আর ওই তৃতীয় ছবিতে পীরের থানের কাছে মাথা নিচু করে অনিকেতের বয়সী একটি ছেলেকে লকলক করা সাপকে চিবিয়ে খেতে দেখা যাচ্ছে। তার সামনে যে থালাগুলো রাখা, সেগুলোর ওপরে লকলকে মৃত সাপ পড়ে। এতটা কোইন্সিডেন্স! অনিকেত কিছুটা ঘাবড়ে গেল, যেন শ্বাস নিতে পারছে না। সৌরভদা বলে উঠল, অনেক শরীর খারাপ লাগছে নাকি রে? জল খাবি? তোকে এই জন্য বলি, টানা এতক্ষণ ক্লাস করে একটু রেস্ট নিতে হয়। অনিকেত এক ঢোকে গোগ্রাসে সম্পূর্ণ বোতলের জলটা শেষ করে দিল। তারপর ভালো মতো ছবির নিচে যে এঁকেছে তার নাম এবং নিচের তারিখটা দেখল। একটা আশ্চর্যের ব্যাপার, আর্টিস্টের নাম ওমচন্দ্র ঠাকুর, আর নিচে তারিখ লেখা 3/4/2024, অর্থাৎ আগের বছর। কিন্তু অনিকেতের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলো 2025 সালের ঘটনা। আশ্চর্যের বিষয় হলো 1 বছর আগে ঘটনার আন্দাজ ওমচন্দ্র কিভাবে করেছিল, আর এই ওমচন্দ্র কে? মুহূর্তের মধ্যে দুটো কথা অনিকেতের মাথায় স্ট্রাইক করল। প্রথমত, তার পারিবারিক পুরোহিতের নাম যোগেশচন্দ্র ঠাকুর। তার নামের মধ্যেও চন্দ্র ঠাকুর কথাটা আছে। আর একটা কথা মনে পড়ল। আমি জানি বাবা, তুমি ভবিষ্যতের ডাক্তার।
তুমি আবার এসব কেন বিশ্বাস করবে? আসলে ব্যাপারটা হলো বিভব শক্তি। তোমরা যেটা পদার্থবিদ্যায় পড়েছিলে না, পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ সেটাই। আমাদের এই চেনা পৃথিবীতেও কিছু বিভব শক্তি রয়েছে, আর এর বাইরে ওই যে অপ্রাকৃতিক পৃথিবী রয়েছে, সেখানেও এক প্রকার বিভব শক্তি রয়েছে। যখন তাদের শক্তির ম্যাচিং হয় বা মিল হয়, তখন শক্তির একটা ট্রান্সফার হয়। আর যখন সেই ট্রান্সফার হয়, আমরা ধরি বা আমরা বলে থাকি তাকে ভূতে ধরেছে। আসলে তেমনটা নয়। সোল বা আত্মা অবিনশ্বর। তোমাদের বিজ্ঞানী আইনস্টাইনের কথা অনুসারে শক্তির মান কনস্ট্যান্ট বা সংরক্ষিত। তুমি ভাববে এসব ঠাকুরদা আবার কি বলছে। তুমি ব্যাপারটাকে একটু ঘেঁটে দেখো। মৃত্যুর পর তাহলে কেন 7 মিনিট ব্রেন বেঁচে থাকে, আর কেনই বা অন্যান্য অঙ্গ কিছুক্ষণ সংরক্ষণ করা যায়? যখন মস্তিষ্কের মূল শক্তি হারিয়েই গেছে, তখন তা সত্ত্বেও অঙ্গ সংরক্ষণ কিভাবে সম্ভব? একটা মানুষের মৃত্যুর পর আর একটা মানুষের জন্ম, তার কি কোনো সম্পর্ক আছে? তোমার আর অভিষেকের বিভব একই লেভেলের ছিল। এটা ম্যাচ করে। এটা বলা যায় তোমার হাতের নৈবেদ্য জাগিয়ে তুলেছিল অপ্রাকৃতিক শক্তিটা। তারপর তোমাকে শুধু ব্যবহার করে তোমার মাকে গ্রাস করেছিল। তাই তোমার মা যে স্বপ্নগুলো দেখছিল, সেগুলো অতীতের ঘটনার জাস্ট পুনরাবৃত্তি। তোমার মায়ের সাবকনসিয়াসে সেই সমস্ত ঘটনার একটা আলোড়ন হয়ে থাকে। যোগেশচন্দ্র ঠাকুরের সেই উক্তি, সেই দুর্ধর্ষ বাক্যালাপ, তারপর অনিকেত পরের দিন সকাল সকাল মেদিনীপুর রওনা হলো যোগেশচন্দ্র ঠাকুরের খোঁজে। কিন্তু গিয়ে যেটা জানতে পারল, যে ঠিকানা দিয়েছে সেখানে শুধু নয়, সারা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও যোগেশচন্দ্র ঠাকুর বলে কেউ নেই। আর ওমচন্দ্র ঠাকুর কে, সেটাও অনিকেত খুঁজে বার করতে পারল না। পরপর দুটো চরিত্রের একজন চেনা চরিত্র যেন কর্পূরের মতো উবে গেল। আরও একটা আশ্চর্যকর চরিত্র হঠাৎ শান্ত আকাশের বাজ হয়ে অনিকেতের হৃদয়ের ভেতরে ঢুকে গেল। সেই চরিত্রটি ওমচন্দ্র ঠাকুর। কি তার পরিচয়? আপনারা শুনলেন লেখক অনিমেষ গিরির কলমে সোঁদর বনের সোজাপোল। গল্পের নাট্য রূপান্তর করেছেন দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ, কৌশিক ব্যানার্জি, তমাল মুখার্জি, রনিত চ্যাটার্জি, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, ঋতুপর্ণা মিশ্র, বর্ণিশা ভট্টাচার্য, প্রবীর মিত্র, বর্ণালী দে বর্মন, সৌভিক দাস, মিনহাজুল আলম, আর্যদেব এবং আমি অমিত সরকার। গল্পটি কেমন লাগলো শুনে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।